নমস্কার, এনবিপি ইউনানি আরোগ্য রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আর সেই সমস্যার সঠিক উত্তর একমাত্র আপনি খুঁজে পান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কেন এতটা আত্মবিশ্বাসের সাথে বললাম? কারণ বহু বছর ধরে এই কাজটার সাথে আমি নিজে যুক্ত আছি। বহু বছর ধরে বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের পেশেন্টদের সঙ্গে আমি নিজে কথা বলেছি। আমি নিজে দেখেছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিভাবে পেশেন্টদের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের উপরে কাজ করছে, কিভাবে এখানকার মেডিসিন কাজ করছে, কিভাবে পঞ্চকর্মা থেরাপি কাজ করছে, সর্বোপরি কিভাবে এখানকার চিকিৎসকদের জাদু কাজ করছে। আসলে এটা পুরোপুরি একটা সায়েন্স, কিন্তু যখন সায়েন্সও মিরাকেলি কাজ করে তখন সেটাকে ভালোবেসে আমরা জাদুই বলে থাকি। আর এই জাদুটা আমরা চাই। এই জাদুটার মধ্যে দিয়ে যদি আপনাদের জীবনের হাসি, সুখ বা অশান্তিগুলোকে আমরা দূরে সরিয়ে দিতে পারি, তাহলে এই জাদুর থেকে ভালো কিছু আর হতেই পারে না। আজকেও ঠিক এরকমই কিছু জাদুর বিষয়ে আপনাদের কথা বলবো। ধরুন আপনার কিডনিতে স্টোন আছে, বা আপনার গলব্লাডারে স্টোন আছে, বা কোনো একটি কারণে আপনাকে অপারেশন করতে বলা হচ্ছে, কোনো একটি কারণে আপনাকে পেন কিলার দেওয়া হচ্ছে, আপনাকে বড় বড় ইনজেকশন দেওয়া হচ্ছে, কিন্তু এগুলোর পক্ষপাতী আপনি নন, এগুলো আপনি পছন্দ করেন না, এগুলো আপনার জীবনের অশান্তির কারণ। তাহলে সেই অশান্তিকে আপনি কিভাবে দূরে সরাবেন, কিভাবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাকে সহযোগিতা করবে, কিভাবে সুষ্ঠু, সুন্দর, আরামদায়ক একটা ট্রিটমেন্ট পাবেন, কিভাবে সাইড এফেক্ট বিহীন একটা ট্রিটমেন্ট পাবেন, সব বিষয় নিয়ে এই অনুষ্ঠানেই তো আমরা আলোচনা করি। আজকেও ঠিক এরকম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। তাই প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। অনেকগুলো বিষয় নিয়ে স্যার কথা বলে ফেললাম, কিন্তু সবকটা বিষয় তো একটা অনুষ্ঠানে আলোচনা করা সম্ভব নয়। তো আমি নির্বাচন করেছি কিডনিতে স্টোন, কারণ স্যার নিজেও বললো যে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করা হোক, কারণ প্রচুর বন্ধুদের জানার একটা ইচ্ছে রয়েছে স্যার। একদমই, কারণ আমরা যদি হচ্ছে কিডনি সম্বন্ধে যে রোগগুলো হয়, মানে আমাদের নেফ্রোলজি রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে, যেমন ইউটিআই রয়েছে, স্টোন রয়েছে, বা হাইড্রোনেফ্রোসিস রয়েছে, বিভিন্ন ধরনের কিডনি সমস্যা সিকেডি নিয়ে মাঝে মাঝে আলোচনা করা হয়। কিন্তু মানুষের প্রশ্ন আছে যে আমাদের স্টোন হলে কি করে সেটার উপকার হবে। মানে সেটা আপনার গলব্লাডার স্টোন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, প্যানক্রিয়াসে ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, লিভারে ক্যালসিফিকেশন হতে পারে। তো যখন পাথর শরীরে জমছে সেটাকে কি উইদাউট অপারেশন ঠিক করা সম্ভব? এবং এই যে 4-5টা জিনিসের কথা আমি বললাম, তার মধ্যে কিডনি স্টোনটা নিয়ে আজকে আলোচনা করব। তার কারণ হচ্ছে কিডনি স্টোন কিন্তু উইদাউট অপারেশন আমরা দেখেছি বহু পেশেন্ট রয়েছে আমাদের যারা কিন্তু সুস্থ রয়েছেন, এবং কিডনি স্টোনটা তাদের ইউরিনের মাধ্যমে ডাস্ট হয়ে বেরিয়েছে, কারুর টুকরো ছোট ছোট টুকরো হয়ে বেরিয়েছে, সেটা কিন্তু আমরা নিজে দেখেছি। এবং যে সমস্ত পেশেন্টরা আমাদের কাছে ট্রিটমেন্ট করেছেন তারা সঙ্গে করে যখন স্টোনটা বেরোয় তারা সেটা নিয়েও আমাদের কাছে এসেছেন। আমি আলোচনায় আসছি, ফোনটা নিয়ে নিন, আমি বলছি। একদম, কারণ হাতের উপরে আপনি চুনি, হিরে, মানিক্য অনেক কিছু রেখে দেখেছেন, কিন্তু কিডনির স্টোনটা হাতের উপরে রেখে কোনোদিন দেখেছেন? সেই অভিজ্ঞতা কি আপনার কোনোদিন হয়েছে? কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের হয়েছে, কারণ অনেক পেশেন্টরা হাতে করেই কিডনি স্টোনটা নিয়ে এসছে যে ডাক্তারবাবু স্টোনটা আমার বেরিয়ে গিয়েছে। ঠিক এইসব বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সৌমেনদা বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন, বলুন সৌমেন বাবু, আপনার বয়স কত? 34। কি সমস্যা স্যারকে জানান। আমার মানে শ্বাসকষ্ট হয়, একটু পরিশ্রম করলে সেটা মানে শ্বাসকষ্টটা এমন ভাবে বেড়ে যায়, মানে অনেক ভীষণ কষ্ট হচ্ছে, তো সেটা নিয়ে একটু জানবো। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই শ্বাসকষ্টের সমস্যা? আমার তো শ্বাসকষ্ট তো আছে, মানে 1 বছর প্রায় হয়ে গেল। আচ্ছা, তার জন্য কোনো মেডিসিন খেতে হয় বা ইনহেলার নিতে হয়? মেডিসিন তো খাচ্ছি, তবু কিছু কমছেই না। না, কোনো ইনহেলার নিতে হয় কি পাম্প নিতে হয়? না না না, এমন কিছু না। আচ্ছা, বাড়িতে কারুর ছিল, বাবা মা দাদু ঠাকুমা কারুর ছিল শ্বাসকষ্টের সমস্যা? হ্যাঁ, বাবার আছে। আচ্ছা, বাবার আছে। চেস্ট এক্সরে বা এই ধরনের কোনো রিপোর্ট করিয়েছেন আপনি? না করে। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে কখনো? না করে। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, হাওড়ার কোথায়? আমতা। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে সমস্যাটা আছে, সিওপিডির প্রবলেম একটা। দেখুন, আমরা যে সিওপিডির পেশেন্টগুলো পাই, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে বলা হয়, বা ডিসঅর্ডার যেটাকে বলা হয়, এটা কি হয়, আমাদের যে শ্বাসনালীটা আছে দুটো ভাগে বিভক্ত, যে রেসপিরেটরি সিস্টেম আছে, একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমাদের নাক রয়েছে, তারপর ল্যারিংস রয়েছে, ফ্যারিংস রয়েছে, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের রয়েছে আমাদের অ্যালভিওলাই রয়েছে, ব্রঙ্কাস রয়েছে, ব্রঙ্কিয়াল রয়েছে, লাংস রয়েছে।
তো এই যে সিওপিডির প্রবলেমটা হয়, এটা শ্বাসনালীর মধ্যে শ্লেষ্মার মতো জমতে শুরু করে। শ্লেষ্মা জমলে কি হবে, যে আমাদের নর্মাল এয়ার ওয়েটা রয়েছে সেটা ছোট হয়ে যাবে, যে শ্বাসনালীর নর্মাল আয়তনটা রয়েছে সেটা ছোট হয়ে যায়, যার ফলে কি হয়, শ্বাস নিতে কষ্ট হয় বা টান আসে। এবার আপনি একটা মেডিসিন খাচ্ছেন বা ইনহেলার নিচ্ছেন, ওটাকে কি বলা হয়, ব্রঙ্কো ডাইলেটার। কি হচ্ছে, তখন সাময়িকভাবে আরাম হচ্ছে, সাময়িকভাবে ওটা ডাইলেট হচ্ছে, স্বাভাবিক প্যাসেজটা তৈরি হচ্ছে, আপনার সাময়িক কিছুক্ষণের জন্য আরাম হচ্ছে বা কিছু ঘন্টার জন্য আরাম হচ্ছে বা কিছু দিনের, একদিনের জন্য আরাম হচ্ছে, কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। শ্বাসকষ্ট যেটা আমাদের শ্বাস রোগের মধ্যে আসে, আমাদের তমক শ্বাস রয়েছে, প্রতমক শ্বাস রয়েছে, আয়ুর্বেদ শাস্ত্রে শ্বাস রোগের বিরাট বড় একটা ব্যাখ্যা রয়েছে। এবং আমাদের যে স্ট্যাটাস অ্যাজমেটিকাস বলে একটা ধরনের সমস্যা হয়, দেখবেন অনেক পেশেন্ট আছে রাত্রের জায়গায়, রাত্রি যখন যত বাড়তে থাকে তত তার টান বাড়তে থাকে, মানে পরপর টান হবে, যত ইনহেলার টানটা বাড়তে থাকে। এটার একটা ফ্যামিলি হিস্ট্রি অনেকের ক্ষেত্রে পজিটিভ থাকে। বাড়িতে যদি কারুর থাকে, সেখান থেকে 60% পেশেন্ট পজিটিভ পাওয়া যায়, কি তাদের পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে আসবে। আপনার বয়সও এখন অনেক কম, মনে হলো 34 বছর বয়স, 34, হ্যাঁ, হ্যাঁ। অনেকটাই কম বয়স। এই বয়স থেকে যদি আপনি শ্বাসরোগে ভোগেন, তার কিন্তু অনেক প্রিকশন আপনাকে নিতে হবে। যেমন আপনাকে চেষ্টা করতে হবে যতটা ধুলোবালি অ্যাভয়েড করা যায়, মাস্ক ব্যবহার করার জন্য। এবং এই শ্বাসকষ্টের সমস্যা অ্যালার্জি থেকেও আসতে পারে, সেখানে আপনার একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট আছে, সেটা করিয়ে নিতে হবে। কোনো ফুলের রেণু থেকে বা কোনো ফুল থেকে বা বিছানার ধুলো থেকে বা রৌদ্রু থেকে বা কোনো খাবার থেকে আপনার অ্যালার্জি হচ্ছে নাকি সেটাও দেখে নিতে হবে। সেই জিনিসটাও আপনার ঠিক করতে হবে। পাশাপাশি আপনার এই যে শ্বাসনালীতে নর্মাল এয়ার প্যাসেজটা তৈরি করতে হবে, তার জন্য আয়ুর্বেদ হচ্ছে দ্য বেস্ট। আয়ুর্বেদের মতো কোনো সাবজেক্ট নেই যারা এই ধরনের শ্বাসকষ্ট রোগকে উইদাউট ইনহেলার ভালো রাখতে পারে। আমি সামনেই কুচবিহার চেম্বারে গেছিলাম ডক্টর শর্মার কাছে, আগে দেখাতেন আলিপুরদুয়ারে একজন পেশেন্ট, উনি শ্বাসকষ্টের পেশেন্ট ছিলেন। আমি ওনার যাওয়ার কথা ছিল, এবারে সমস্যার জন্য যেতে পারেননি কুচবিহারে। তো পেশেন্টটি এসেছিলেন কুচবিহারে, আমাকে দেখালেন, বললেন ডাক্তারকে একটা থ্যাঙ্কস জানাবেন। আমি বললাম কেন, কি আমি আগে ইনহেলার সারাদিনে 7-8 বার নিতাম, 15 দিন হয়ে গেছে, গত 15 দিনের মধ্যে আমি একবারও ইনহেলার নিইনি। তো আপনাকেও সেটা আমি বলবো, কি আপনি হাওড়ার রামদুল থেকে বলছেন, আমাদের হাওড়ায় বাল্টিগিরিতে চেম্বার রয়েছে, আমাদের হাওড়া শিবপুরে চেম্বার রয়েছে, যে কোনো একটা চেম্বারে নিচে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদিন যোগাযোগ করুন সময় মতো আপনার, এবং একটা চেস্ট এক্সরে যদি করে আনতে পারে করবেন। আমরা দেখে যেভাবে বলবো, একটু শুনলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন, এবং সারা জীবন আপনাকে যাতে না এই রোগ থেকে কষ্ট পেতে হয় তার ব্যবস্থা আমরা করে দেবো। একদম। এনবিপির বর্তমানে সেন্টারের সংখ্যা 50, সত্যি এটা অবাক করার মতন একটা ঘটনা, এবং এটা অতি সহজে কিন্তু এখানকার অভিজ্ঞ চিকিৎসকরা সামাল দিয়ে নেয়। কেন বলুন তো, এক তো তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছে, কাজ করার প্রতি ভালোবাসা, আপনাদের সুস্থ করার একটা আকাঙ্ক্ষা, এবং আপনাদের পাওয়া উপকার, যার জন্য চারিদিক থেকে মানুষের কিন্তু একটা ডিমান্ড থাকে। এনবিপি চিকিৎসকদের সাথে কথা বলবো, তাদের সঙ্গে দেখা করব, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবো, তাদের কথা শুনে চলবো। আর সেক্ষেত্রে আমাদের এতগুলো সেন্টার, আর প্রত্যেকটা সেন্টারে উপচে পড়া ভিড়। নিজেদের প্রশংসায় নিজেরা করছি, তবে ভালো লাগে এরকম কিছু প্রশংসা করতে। কে আছেন শুনবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন। বয়স কত ম্যাডাম? আমার 24। 24। আচ্ছা, বলো নাম কি তোমার? আমার নাম মনামি ঘোষ। কি সমস্যা হচ্ছে বলো, স্যার শুনছেন। সমস্যা বলতে আমার ওই জল থেকে বাঁ দিকটায় না পেন হচ্ছে, আর কয়েকদিন ধরেই মানে বুঝতে পারছি না, খাবার পরে না পেটটা কামড়ে কামড়ে ধরছে। আচ্ছা, তলপেটটাই কি কামড়ে ধরছে? না তল পেটটা না, মানে খাবার পরে পেটটা কামড়ে কামড়ে ধরছে, আর তল পেটটা এমনি মাঝের মধ্যে পেন করছে বাঁ দিকটা। আচ্ছা, পায়খানা পরিষ্কার হচ্ছে? হ্যাঁ বলুন। বলছি পায়খানা স্টুল ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ তাই জন্য তো ক্লিয়ার হচ্ছে সকালে। আচ্ছা, গ্যাস অম্বলের কোনো সমস্যা রয়েছে? না তেল ঝাল মশলা বেশি খাওয়া হয় না বাড়ির খাবার খাওয়া হয়? না না, বাড়ির খাবারই খাই, মানে বাইরের খাবার মাঝের মধ্যে খুব কম খাই, মানে ধরুন সপ্তাহে একদিন, তাও না। আচ্ছা, অন্য কোনো সমস্যা রয়েছে, থাইরয়েড বা অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়? না থাইরয়েডের কোনো সমস্যা নেই। আচ্ছা, কোথা থেকে বলছেন মানে বললেন? একটু কাশির সমস্যা আছে, অ্যালার্জি আছে। আচ্ছা, হুগলি থেকে বলছো বললে তো? হ্যাঁ হুগলি হুগলি থেকে বলছো। আচ্ছা, ঠিক আছে, টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে সমস্যাটা মেনলি বলছেন তলপেটের নিচের দিকে, তলপেটে বাঁ দিকে ব্যথাটা করে, এটা মেনলি অ্যামিবিয়াসিস থেকে হতে পারে। যে আমাদের এক ধরনের ইনফেকশন রয়েছে, জিআই ইনফেকশন, মানে আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টটা রয়েছে
সেইখানে যদি কোনো ইনফেকশন থাকে, আমাদের অ্যাসেন্ডিং কোলন রয়েছে, ডিসেন্ডিং কোলন, ইলিয়াম, জেজুনাম, সিকাম, এবং সিকাম সেটা হচ্ছে আমাদের যেমন পেচ্ছাপের থলি রয়েছে ইউরিনারি ব্লাডার, সেরকম আমাদের স্টুলের যে থলিটা, পায়খানার যে থলিটা, সেটাকে বলা হয় সিকাম। সেখানে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো ইনফ্লামেশন হয়, সেখান থেকে এই ধরনের তলপেটে ব্যথাটা হতে পারে। আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, কি আপনার কি স্টুলটা ক্লিয়ার হয়? উনি বললেন হয়। অনেকের ক্ষেত্রে স্টুল না ক্লিয়ার হলেও তলপেটে বাঁ দিকের দিকে ব্যথা হতে পারে। তলপেটে বাঁ দিকের দিকে ব্যথা হতে পারে যদি পিসিওএস এর কোনো সমস্যা থাকে, মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি থাকে, তোমার পিরিয়ডস যদি ঠিকঠাক সময় না হয়, বা কোনো মাসে গ্যাপ গেল, বা তোমার ইউএসজিতে ধরা পড়লো পিসিওএস রয়েছে, বা পিরিয়ডস চলাকালীনও দেখবে ব্যথাটা হবে, এবং পরবর্তীকালেও তলপেটে একটা ব্যথা হতে পারে। সব থেকে আগে আমি একটা কথা তোমায় সাজেস্ট করবো, একটা ইউএসজি করো, ইউএসজি হোল অ্যাবডোমেন একটা করো। সেই রিপোর্টটা নিয়ে একটু তোমার যে নিয়ারেস্ট চেম্বার রয়েছে, কারণ আমাদের হুগলিতেও বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আমাদের আরামবাগে চেম্বার রয়েছে, হুগলির কাছাকাছি বালিতে রয়েছে, বেলুড়ে রয়েছে। তো তুমি একটা ইউএসজি করিয়ে এবং একটা অ্যালার্জি রিপোর্ট করিয়ে, তুমি বললে তোমার একটা অ্যালার্জির সমস্যা রয়েছে, ব্লাড ফর আইজি বলে রিপোর্টটা করিয়ে আমাদের সাথে একটু দেখা করো। এটা অনেকগুলো কারণ থেকে এটা হতে পারে, কিন্তু এখন আপাততর জন্য আমি বলে দেবো, কোনো তেল ঝাল মশলা খাবে না, স্পাইসি ফুড খাবে না, ফাস্ট ফুড খাবে না, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো একদম অ্যাভয়েড করবে, আর গরম খাবারগুলো জুড়িয়ে খাবে। আর তোমার যে সমস্যাটা চান্স বেশি, সেটা একটা হচ্ছে অ্যামিবিয়াসিস, মানে আমাশা থেকে হতে পারে, বা জিআই ইনফেকশন থেকে হতে পারে, নইলে পিসিওডি থেকে হতে পারে। এই তিনটের মধ্যে একটা সমস্যা তোমার হবে। তো একবার দেখে নেওয়া ভালো কি থেকে তোমার এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যা থেকে তোমাকে মুক্তি পেতে গেলে আয়ুর্বেদে খুব সুন্দর ওষুধ রয়েছে, শাস্ত্রীয় ওষুধ, এবং কিছু পেটেন্ট ওষুধ রয়েছে, সেগুলো আমরা খাওয়ার নিয়ম বলে দেবো, কিভাবে খেতে হবে বলে দেবো, এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন এক মিনিট করলেই দেখবে আস্তে আস্তে রোগটা তোমার ঠিক হয়ে যাবে, ভবিষ্যতেও কষ্ট পাবে না। বলুন বলুন স্যার, কথা বলছিলেন তো, বলুন এবারে। আচ্ছা স্যার, আমার নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কথা বলছি। কোথা থেকে বলছেন? বিহারে ঠাকুরপুর। বেহালা থেকে বলছেন। সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা বলুন। টিভিটা মিউট করুন, শুধু ফোনে কথা বলুন, সমস্যাটা বলুন। হ্যালো, আমার শ্বাসকষ্ট নাই, কথা বলতে কষ্ট হচ্ছে এখন, খুব কষ্ট, কথা বলতে হয় না, আমি যাচ্ছি। আচ্ছা, ইনহেলার নিতে হয়, ইনহেলার নিতে হয়। হ্যাঁ, সারাদিনে কতবার নেন? আমার বলতে গেলে তাহলে ধরুন এই যে পান করা যেটা, আমার সবচেয়ে দুটো করে লাগে। আচ্ছা, এটা দুটো লাগে। এটা কতদিন হচ্ছে? এটা ধরুন গত বছরে আমি হচ্ছিল, তখন যাই গিয়েছিল শুকনো, তারপর আমি এবার জমা হচ্ছিল, এখানে দুটো দিকে এই বছর ধরে হবে। আচ্ছা, বয়স কত বললেন এখন? 65+। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? মানে আমার সব রকম টেস্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো মেইনলি দেখুন, আজকে দুটো ফোন এলো, একজনের বয়স 34, সিওপিডির প্রবলেম রয়েছে 1 বছর ধরে। আর এনার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, স্ট্যাটাস অ্যাজবেটিকাস, ওই যে কথা বলতে পারছে না, ফোন ধরেও শ্বাসকষ্ট হচ্ছে, এই যে টানটা বারবার আসা। একটা মানুষ, উনি বললেন 2টো ফাইল কিনলে আমার 1 সপ্তাহ শেষ হয়ে যায়। একজন যদি নর্মাল সারাদিনে 2 থেকে 3টে পাফও নেয়, তার একটা পাপ মিনিমাম 21 দিন চলবে, 3 সপ্তাহ চলবে। ওনার একটা পাপ মানে ওনাকে মাঝে মাঝেই নিতে হচ্ছে। তো এইখান থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয়, আপনাকে আমি বললাম কি, এটা ব্রঙ্কো ডাইলেটার, আপনাকে যেটা দেওয়া হচ্ছে ওটা আপনার যে শ্বাসনালীটা রয়েছে, যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে, সেটাকে ফুলিয়ে দিচ্ছে। ফুলিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, নর্মালি এয়ারটা পাস আউট হতে পারছে। ওটা আবার আস্তে আস্তে যখন ওর কার্যকারিতা শেষ হয়ে যাবে, আবার সংকুচিত হয়ে যাবে, তখন আবার শ্বাসকষ্ট টানের সমস্যা আসবে। এটা পার্মানেন্ট যদি আপনাকে কিওর করতে হয়, আপনাকে যদি শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে হয়, আয়ুর্বেদের হাত আপনাকে ধরতেই হবে। কারণ আমরা বিভিন্ন হার্বসের নাম শুনেছি, বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে যেগুলো কিনা শ্বাস রোগের ক্ষেত্রে খুব উপকারী। এবং একটা আমি হার্বসের নাম তার মধ্যে থেকে বলবো, যেমন ধাতুরা। আমরা জানি ধাতুরা হচ্ছে বিষ, শিবের পুজোয় লাগে ধুতুরা ফুল, সেটা বিষ। কিন্তু এই ধুতুরা থেকে আমরা পিউরিফাইড করে, মানে এটাকে শোধন করে, এটাকে প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে মেডিসিন রূপে আমরা ট্রান্সফার করি, এবং এইখান থেকে এক ধরনের শ্বাসরোগের ওষুধ তৈরি হয়, যেটা কিনা খুব মিরাকেল কাজ করে। আপনাকে তো জিনিসটাকে সবসময় ফুলিয়ে রাখতে হবে। আপনি অল্প সময়ের জন্য ফুলছে, আবার ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা থেকেই যাবে। আর এর পাশাপাশি পঞ্চকর্ম থেরাপি খুব দরকার, কারণ শ্বাসরোগ যাদের রয়েছে, কফ প্রিডমিনেন্স থাকবেই। কফ প্রিডমিনেন্স মানে কি, আমাদের রোগ বা আয়ুর্বেদ মতে রোগ হয়
একদোষজ, দ্বিদোষজ বা ত্রিদোষজ, মানে বায়ু, পিত্ত, কফ, আমাদের তিনটে দোষ রয়েছে। সে শুধু বায়ু প্রিডমিনেন্ট রোগ হতে পারে, পিত্ত হতে পারে, কফ হতে পারে। আবার কি হতে পারে, বায়ু পিত্ত প্রিডমিনেন্ট বা পিত্ত কফ প্রিডমিনেন্ট। আবার কি হতে পারে, তিনটে একসাথেই থাকতে পারে, বায়ু পিত্ত কফ। কিন্তু এই ধরনের শ্বাস রোগের ক্ষেত্রে যেমন কফটা থাকবেই, এবং তার সাথে অন্য কোনো দোষ আপনার ভিসিয়েটেড আছে কিনা, বায়ু বা পিত্ত ভিসিয়েটেড আছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখে নেব। কিন্তু শ্বাসরোগ থেকে যদি আপনাকে সুস্থ হতে হয়, এই কষ্ট থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয়, অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যে সমস্ত রিপোর্ট রয়েছে, যে সমস্ত রিপোর্ট আপনি করিয়েছেন, সেগুলো নিয়ে আমাদের ল্যান্সডাউনে চেম্বার হয়, ঠিক হাজিরার শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকেই ঠাকুরপুকুর থেকে, যেটা আপনার নিয়ারেস্ট হবে। একবার প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার হয়, যে কোনো একদিন এসে আপনি একটু যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার ওপরের কথাটা কি, আপনাকে ইনহেলার ইউজ করতে হবে না। একদম। তাহলে দেখেছেন তো, ক্রিটিক্যাল সমস্যা, যে সমস্যার জন্য জীবনের সব থেকে সুন্দর জিনিস শ্বাস নেওয়া, বা এইটাই আপনি করতে পারছেন না। শ্বাস প্রশ্বাসের সমস্যা যারা ভুগছেন, বা যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, যেটা আপনার সত্যি জীবনযাত্রার একটা বড় ব্যাঘাত তৈরি করছে, একবার চলে আসুন না এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। বিজ্ঞাপনের জন্য বলছি না, কারণ জীবনে প্রচুর মানুষ আরাম পেয়েছে। আপনাদেরও সেই আরামটা পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। কেউ আছেন আমাদের সাথে, শুনবো। নমস্কার। নমস্কার, আমি ধুলগড় থেকে প্রদীপ মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? ধুলগড়। আচ্ছা 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 আচ্ছা, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার অনেকদিন থেকেই সমস্যা আছে, চুল পড়ে যায় বা টাক প্রায় হয়ে যায়। বয়স কত? বয়স কত? বয়সটা 26 বছর। মাত্র 26 বছরে টাক পড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই চুল পড়ার সমস্যাটা কবে থেকে চালু হয়েছে? তো শুরু তো প্রায় 3 বছর হয়ে গেল। আচ্ছা, বাড়িতে কারুর রয়েছে? বাবা বা ঠাকুরদার কারুর ছিল? দাদু? না না, সেভাবে কারণ নেই। আচ্ছা, এটা কি হঠাৎ চালু? তোমার কি খুশকি হয়? বলো একবার। ড্যান্ড্রফ রয়েছে? খুশকি হয়? না না, ড্যান্ড্রফ সেভাবে নেই। আচ্ছা, চুল কি অনেকটাই পড়ে গেছে, না এখন পড়ছে, কিছুটা এখনো রয়েছে? হ্যাঁ, কিছুটা মানে সামনে কিছুটা হয়েছে, এবার এখন বাকি আছে। আচ্ছা, অয়েলি স্কিন না ড্রাই? হয়নি। অয়েলি স্কিন, এর জন্য কখনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছো? না না, সেভাবে আয়ুর্বেদিক চিকিৎসা করে না, এমনি ডাক্তার দেখিয়ে বডি বা কিছু সমাধান মিলছে না, সেই জন্য ভাবছি আয়ুর্বেদিক একবার দেখায়। অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতে হবে তোমায়, কারণ নইলে কিছুদিনের মধ্যেই দেখবে সমস্ত চুলগুলো পড়ে যাবে। বলছি, থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? থাইরয়েডের কোনো ওষুধ খাও? না না না, থাইরয়েডের কোনো সমস্যা। আচ্ছা, খিদে কেমন হয় বা পায়খানা পরিষ্কার হয় তো? খিদে হয় অল্প, কিন্তু পায়খানাটা মাঝে সাঝে হয়। ঠিক আছে, একটু শুনতে থাকো, আমি টিভিতে বলছি কি করলে ভালো হয়। আমরা এই রোগ নিয়ে মাঝে মাঝে আলোচনা করি, যেটা অ্যালোপেশিয়া, যেটা আমরা আয়ুর্বেদে বলি খালিত্ব রোগ। মানে খালি মানে কি, পড়ে যাচ্ছে, পড়ে গেলে খালি হয়ে যাবে জায়গাটা। তো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তুমি করতে পারো, কিন্তু যদি তোমাকে ভালো হতে হয়, যে একটা আমরা নির্দিষ্ট গোলের দিকে এগো। আমি তো বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আমি তো ভালো হচ্ছি না। তো তোমার মাইন্ডকে তখন সেট আপ করতে হবে কি না, আমি এমন একজনের হাত ধরবো যার হাত ধরলে আমার মনে হচ্ছে এই সমস্যাটা চলে যাবে। তো আমি তোমাকে বলবো, অ্যালোপেশিয়ার সমস্যা নিয়ে, যেমন আবার গ্রেইং অফ হেয়ার, অনেকে চুল পেকে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে বহু পেশেন্ট আসেন। এছাড়াও স্কিনের পেশেন্ট রয়েছে, কি আমাদের ট্যান পড়ে যাচ্ছে বা আমাদের একদম কালো কালো দাগ হচ্ছে, যেগুলো মেছেদার দাগ বলা হয়। তো এর জন্য আমাদের এনবিপি কিন্তু একটা আলাদা ডিভিশনই করেছে, সেখানে সমস্ত স্পেশালিস্টরা রয়েছে, এবং তারা খুব ওয়েল কোয়ালিফাইড এবং ওয়েল ট্রেন্ড, এবং তার পাশাপাশি আপনারা ডাক্তারদের সাপোর্ট পাবেন। আমাদের যে টোটাল টিমটা রয়েছে এনবিপির, আমাদের স্যার থেকে শুরু করে আমি হই, ডক্টর হালদার হোক, ডক্টর ভট্টাচার্য হন, এবং বাকি সবাই যারা রয়েছে, তাদের টিমের সাপোর্টটা পাবেন। এবং কিছু মেডিসিনাল ট্রিটমেন্টও রয়েছে, কিছু মেডিসিন আপনাকে খেতেও দেওয়া হবে। কিন্তু তার পাশাপাশি আমাদের লাইলিগেন্সের আন্ডারে আপনাকে ট্রিটমেন্ট করলে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যে চুলটা পড়ে যাচ্ছে বলছেন বা আস্তে আস্তে পড়তে থাকছে বলছেন, এটা তো বন্ধ হবেই। প্লাস এর সাথে অ্যাড অন আমি কি বলবো, কি আপনার দেখবেন নতুন করে আবার চুল গজাবে। তো আর বেশি দেরি করবেন না, বয়স অল্প, এখন থেকে যদি জিনিসটা যত্ন নেন, তাহলে দেখবেন একটা সময় পরে, আজ থেকে 2 মাস 3 মাস পরে আপনার এই সমস্যাটা কিন্তু কমতে শুরু করবে, এবং নতুন করে হেয়ার গ্রোথ হবে। কারণ হেয়ার ফল অনেক কারণে হয়। আপনার যদি ওখানে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন থাকে, হেয়ার ফলিকেলগুলো লুজ হয়ে যায়, নরম হয়ে যায়, বা আপনার বললেন ড্যান্ড্রফের কোনো সমস্যা নেই, যদি এলএফটি, যে লিভার ফাংশন টেস্ট, আপনার খিদে হয় না, পায়খানা পরিষ্কার হয় না, সেখান থেকে হতে পারে। থাইরয়েড থাকলে হতে পারে, অনেকগুলো কারণে আপনার হেয়ার ফল আসতে পারে, বা হেরিডিটিতে থাকলে হতে পারে। তো আপনাকে বলবো, ধুলোগড়ে আপনার বাড়ি, একটা সময় করে হাওড়া চেম্বার, বাল্টিগুড়ি চেম্বার আপনার খুবই কাছে হবে। বাল্টিগুড়ি প্রত্যেক বুধবার আমাদের চেম্বার হয়, সেখানে একবার এসে দেখা করুন। অবশ্যই দেখবেন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালোও থাকবেন।
একদম। এবং আপনি যদি চান আপনি অনেক কিছু করতে পারেন, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার জন্য সব সময় কিন্তু রেডি। এবার আপনি যদি দু কদমে এগিয়ে আসেন, আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন, আপনি যদি জীবনে সুস্থ থাকতে চান, সুন্দর থাকতে চান, তাহলে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক তাদের মেডিসিন, তাদের পঞ্চকর্মা থেরাপি, তাদের ট্রিটমেন্ট সবকিছু নিয়ে একেবারে হাজির হয়ে যাবে আপনাকে সমস্যা মুক্ত করার জন্য। একটু আপনাদের জানিয়ে রাখি যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার পাচ্ছেন, তার মধ্যে অবশ্যই ঝাড়গ্রামে কিন্তু আমাদের চেম্বার হয়। ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, বনগায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে আমাদের কিন্তু চেম্বার হয় প্রত্যেক মাসে এবং থাকেন কিন্তু আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা। পাশাপাশি শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। পাশাপাশি আপনারা দুর্গাপুরে এবারেও পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপে ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়ায় কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা রামনগরে, নতুন একটি চেম্বার আমাদের মেদিনীপুরের বন্ধুদের জন্য। রামনগরেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ডক্টর এস ঘোষাল কিন্তু থাকছেন। মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন মেদিনীপুর চেম্বার। এটি আরেকটি মেদিনীপুরের আমাদের গুরুত্বপূর্ণ চেম্বার। মেদিনীপুর একেবারে স্টেশনের কাছেই চেম্বারটি এবং সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা বর্ধমানে পাচ্ছেন অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে আমাদের আসামে অনেকগুলো গুরুত্বপূর্ণ চেম্বার রয়েছে, তার মধ্যে যেমন গুয়াহাটি ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, শিলচরে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে এবং ডিব্রুগড়েও কিন্তু আমাদের আসামে চেম্বার হয়, সেখানে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাবেন। আগরতলায় আমাদের চেম্বার হয়, অর্থাৎ যারা ত্রিপুরার বন্ধু তারা আগরতলায় যোগাযোগ করুন। এবারে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাবেন, ডক্টর বি শর্মাও কিন্তু যান এবং তার পাশাপাশি চেম্বার আরো কিছু রয়েছে, তার মধ্যে গঙ্গারামপুর রয়েছে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাবেন, জামশেদপুরে আপনারা ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাবেন, পুরুলিয়া পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। এছাড়া আপনাদের জন্য বলবো যে কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের একেবারে পাশে আমাদের চেম্বার রয়েছে। রবিবার করেও কিন্তু একটা স্পেশাল চেম্বার মাসে হয়। সবটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুরে চেম্বার রয়েছে, বাল্টিকুড়ি বাজার ঘোষপাড়ায় চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু আমতলায় চেম্বার পেয়ে যাবেন। সবটা বুঝে নিতে হলে, আপনার নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন 9830235527 বা 37। আলোচনা করেছিলাম কিডনি স্টোন নিয়ে, কোথায় আলোচনা করতে পারলাম, এত ফোনের আপনাদের চাপ থাকে। স্যারের থেকে জানতে চাইবো কয়েকটা ইম্পর্টেন্ট দিক যদি আপনি একটু তুলে ধরেন। একদম ছোটর মধ্যে আমি বলছি, কিডনি স্টোন মেইনলি আমরা তিনটে জায়গায় পেতে পারি। একটা হচ্ছে কিডনির ভেতরে থাকতে পারে, একটা ইউরেটারে থাকতে পারে, একটা ইউরিনারি ব্লাডারে থাকতে পারে। কারণ আমার টোটাল যে ইউরিনারি সিস্টেমটা সেটা হচ্ছে আমরা দেখতে গেলে ওপরে দুটো কিডনি, সেখান থেকে দুটো নালী আসছে, এখানে মূত্রথলি এবং মূত্রথলি থেকে ইউরেটারের মাধ্যমে ইউরেথ্রার মাধ্যমে ইউরিনটা পাস হয়ে যাচ্ছে। তো যখন আমাদের স্টোনটা ইউরেটারের মধ্যে থাকবে, মানে পেচ্ছাপের নালীর মধ্যে থাকবে, বা ইউরিনারি ব্লাডারে থাকবে, বা নেক অফ দ্য কিডনিতে থাকবে, বা কটেক্সের মধ্যে থাকবে, সেই স্টোনটাকে কিন্তু আমরা ভেঙে ইজিলি আমরা থ্রু ইউরিন কিন্তু আমরা বের করতে পারবো। কারণ আমাদের আয়ুর্বেদের মধ্যে রয়েছে, আমরা হয়তো এখন উচ্চারণ করছি রেনাল ক্যালকুলাস বা রেনাল স্টোন। আমাদের আজ থেকে 5000 বছর পূর্বে যে আয়ুর্বেদ শাস্ত্রটা, এটা বহু পুরনো শাস্ত্র, সেখানেই লেখা রয়েছে কি মূত্রাসমরি বলে এক ধরনের রোগ হয়। যেমন মূত্রঘাত মানে ইউরিন অবস্ট্রাকশন, অনেক পেশেন্টের দেখবেন ক্যাথিটার পড়াতে হয়, পেচ্ছাপ হচ্ছে না, সেটাকে আমরা মূত্রাঘাত বলি আয়ুর্বেদে। এবং এই যে রেনাল ক্যালকুলাস বা রেনাল স্টোন, এটাকে আমরা বলি মূত্রাসমরি। অসমরি কথার অর্থ পাথর এবং মূত্র রিলেটেড যেহেতু, সেই জন্য মূত্রাসমরি বলি। এই মূত্রাসমরি বহু ধরনের হতে পারে, সেটা নিয়ে একদিন টোটাল ডিটেলস আলোচনা করব। 20 ধরনের মূত্রাসমরি হতে পারে, তার স্পেসিফিক ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট করলে সেটাকে তাড়াতাড়ি ইজিলি আউট করা যাবে থ্রু ইউরিন, বা কিভাবে সেটাকে ডিজলভ করা যাবে, তার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। এবং কিডনি স্টোন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন যখন পেচ্ছাপের নালীর মধ্যে থাকে, তখন একটা কি হয় যে নালীটা তো ব্লকেজ হয়ে যাচ্ছে, যদি আপনার ড্রেনটা ব্লক হয়ে যায় ময়লার মাধ্যমে, দেখবেন ব্যাক ফ্লো করে। সেই ঠিক ব্যাক ফ্লোর জন্য হাইড্রোনেফ্রোসিস বলে সমস্যাটা আসে, যেখানে আমাদের পিঠের পিছন দিক থেকে পেটের দিকে একটা অ্যাঙ্গুলার
রিজনে আমার পেনটা আসছে। কারণ কি হচ্ছে, ইউরিনটা যখন কিডনি থেকে বাইরের দিকে আসছে, নালি দিয়ে নিচে নামার চেষ্টা করছি, সেখানে স্টোনটা রয়েছে, স্টোনটায় লেগে পাস হতে পারছে না, কিছুটা যাচ্ছে হয়তো ইউরিন ব্লাডারে, বাকিটা ব্যাক করে যাচ্ছে আবার কিডনিতে যে জলটা আবার ফিরে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, কিডনিটা ফুলতে থাকছে, জলের মধ্যে পুরে ভর্তি হয়ে যাচ্ছে। সেইটার কথার মানেই হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। তো অটোমেটিক্যালি হাইড্রোনেফ্রোসিসেরও ট্রিটমেন্ট হবে, তার পাশাপাশি আপনার কিডনি স্টোনেরও ট্রিটমেন্ট হবে। অনেক মানুষ এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু বাড়িতে কিন্তু অনেক চেঁচামেচি করে এসেছি, হবে তো? তারা আমি বলি, আপনি এই যে যদি কথাটা বলছেন 3 মাস পরে আপনি আমাকে বলবেন বা 6 মাস পরে আমায় বলবেন কি ডাক্তারবাবু আপনার কাছে এসেছিলাম বলে হয়তো অপারেশনটা আমায় করতে হলো না। এরকম বহু প্রমাণ এনবিপিতে রয়েছে, বহু মানুষ কিডনি স্টোন যারা নিয়ে ভুগেছেন তারা আজকে সুস্থ রয়েছেন উইদাউট অপারেশনে। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলবো, কে আছেন শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার ডাক্তারবাবু। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ যাদবপুর থেকে রিয়া সাহা। রিয়ার বয়স কত রিয়া? 29। 29। কি সমস্যা হচ্ছে বলো? অ্যাকচুয়ালি দিদি এটা আমার ঠাকুমার সমস্যা, ওনার বয়স হচ্ছে 60। আচ্ছা। কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে উনি হাঁটতে গেলেই না, মানে কি 2-3 পা হাঁটছেন, তারপরে আর হাঁটতে পারছেন না, মানে পাটা বলছেন যে স্টিফ হয়ে যাচ্ছে আর কি, মানে নাড়াতেই পারছেন না, মানে ওই একটা জায়গা থেকে। ঠাকুমার বয়স 60 বললে? হ্যাঁ। আচ্ছা, হাঁটুর এক্সরে কিছু করানো হয়েছে? এক্সরে তো করানো হয়েছিল স্যার, কিন্তু এক্সরেতে সেভাবে কিছু বোঝা যাচ্ছে না, আর ডাক্তারও কিছু পরিষ্কার করে বলছেন না এক্স্যাক্টলি কি হয়েছে আর কি। তো একবার ঠাকুমাকে নিয়ে আমাদের চেম্বারে এসো না। তোমার তো যাদবপুরে বাড়ি, আমাদের বালিগঞ্জেই চেম্বার রয়েছে, হাজরার শিশু মঙ্গলের উল্টো দিকে। কি বললাম বুঝলে? এমনি কোনো কিছু রিপোর্ট করে নিয়ে যেতে হবে কি? এক্সরে তো করেছোই বলছো, এক্সরে যদি থাকে, যদি আমরা প্রয়োজন হয় পরে এমআরআই লিখবো, কিন্তু এক্সরে রিপোর্টটা আপাতত নিয়ে এলে কিছুটা হলেও বোঝা যাবে বা সামনে থেকে দেখলে আমরা বুঝতে পারবো। কি বললাম বুঝলে? মঙ্গল নইলে বৃহস্পতিবার চেম্বার হয়, দেখো হেল্পলাইন নাম্বারটা নোট করে নাও, এটা দেখে বলাই ভালো হবে। তো ঠাকুমাকে নিয়ে এসো, অবশ্যই এর রাস্তা নিশ্চয়ই বেরোবে এবং যে সমস্যাটা ঠাকুমা ভুগছে সেটাও ঠিক হবে। ওকে, অনেক বলো আর কোনো প্রশ্ন? না না থ্যাংক ইউ। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে থাকো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিস্তারিতভাবে হয়তো আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা হয় না, তবে বিশ্বাস আমাদের এমন একটা জায়গায় গেছে, শুধুমাত্র আমরা এখন এটুখানি বলি কিডনিতে স্টোন হয়েছে ডাক্তারবাবু, সমাধান পেয়ে যাবো তো? স্যার যদি বলে দেন হ্যাঁ পাবেন, তাহলে হ্যাঁ, আর স্যার যদি বলে দেয় না আপনি অপারেশন করে নিন, চলুন আমরা অপারেশন করে নেবো। শুধুমাত্র যোগাযোগ করতে হবে। ঠিক এরকম ভাবে যোগাযোগ করেছে প্রচুর মানুষ, প্রত্যেকটি চেম্বারে প্রত্যেক দিন কয়েকশো মানুষের ভিড় থাকে, আর তারা কিন্তু উপকৃত, তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিত। ঠিক সেখান থেকে তারা কি বার্তা আপনাদের জন্য দিচ্ছেন একটু শুনবো, তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচন্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই,
অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিতে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। এবার হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সে কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 আর মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? বিনয় দে। নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান বাড়ায় আপনার আত্মবিশ্বাস। আর মানুষের আত্মবিশ্বাস কোথায় থাকে বলুন তো? দুটি কারণে। এক তো তার কাজের মধ্যে দিয়ে, দ্বিতীয়ত তার সৌন্দর্যের মধ্যে দিয়ে। সৌন্দর্য মানে ডানাকাটা পরি হতে হবে একদম নয়। সৌন্দর্য মানে সুস্থতারই আরেকটা রূপ, যেখানে আপনি নিখুঁত থাকবেন, কোন রকমের খুঁত আপনার থাকবে না, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, অর্থাৎ আভ্যন্তরিক হোক বা বাহ্যিক হোক। অর্থাৎ ভেতর থেকেও আপনি সুস্থ থাকবেন, বাইরের থেকেও আপনি সুন্দর থাকবেন। সুন্দর থাকবেন আপনার ত্বকের দিক থেকে, সুন্দর থাকবেন আপনার চুলের দিক থেকে। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঠিক এই দুটো দিকই কিন্তু আপনার দেখে। তাই আপনার কাজ যেটা আপনি মনোযোগ সহকারে করছেন, তার পাশাপাশি যদি আপনি সুস্থ এবং সুন্দর থাকেন, তাহলে আপনাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। আপনি যে কোনো কাজে সবার আগে এগিয়ে যাবেন, অর্থাৎ আপনি হবেন জয়ী মানুষ। আর ঠিক এই জয়ী মানুষদের কিন্তু আমরাও খুঁজে নিতে চাই, আমরাও জয়ী করতে চাই আপনাকে। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। বিভিন্ন ধরনের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো আমাদের এই আত্মবিশ্বাস ভেঙে দেয়, একেবারে ভেঙে দেয় মানে গুঁড়ো করে দেয়, ধুলিস্যাৎ করে দেয়। তো ঠিক সেখান থেকে ফিরে আসার কি কোনো উপায় রয়েছে? স্কিনের সমস্যা থেকে কি সত্যি আপনি বের হয়ে আগে সেই সুন্দর জীবনে ফিরে যেতে পারেন? ঠিক আজকে এরকমই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ফোন করতেই পারেন আমাদের স্টুডিওতে। তবে স্যারের কাছে আমাদের প্রশ্ন, সোরিয়াসিস এমন একটা সমস্যা, যে সমস্যা স্যার আমাদের মন ভেঙে দেয়, আমাদের শরীর ভেঙে দেয়, আমাদের একঘরে করে দেয়, আমাদের মানুষের সঙ্গে মিশার ইচ্ছেটাকে নষ্ট করে দেয়। প্রচুর পেশেন্ট আপনার হাত ধরে ভালো হয়েছে স্যার। তো সেক্ষেত্রে আমরা একটু একটু করে বিষয়টা সম্বন্ধে একটু বুঝবো। একদমই সোরিয়াসিস নিয়ে আজকে আমি আলোচনা করব। তার কয়েকটা কারণও রয়েছে। কারণ ইদানিং এই সময়টা আমি দেখছি যে চেম্বারগুলো আমি যাচ্ছি, সেখানে কিন্তু সোরিয়াসিসের পেশেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এমনকি আজকেও আমি হাতিবাগান চেম্বারে ছিলাম, সেখানেও দেখলাম 2জন সোরিয়াসিস পেশেন্ট এসেছেন। কিন্তু এই পেশেন্ট কেন বেড়ে যাচ্ছে, বা এর কি কোনো ট্রিটমেন্ট পার্টিকুলার তারা পাচ্ছে না?
এত জায়গায় ঘুরছে, কোনো ট্রিটমেন্ট যদি না পায় তাহলে কেন আয়ুর্বেদের হাত ধরছে না? আমি সবসময় বলি আয়ুর্বেদ হচ্ছে একটা বিকল্প চিকিৎসা নয়। আয়ুর্বেদ থেকেই কিন্তু সবকিছু সৃষ্টি হয়েছে। যদি গাছগাছরা না থাকতো কোনো ওষুধই তৈরি হতো না। যদি সেলস না থাকতো, সেল মানে কি, যে আমাদের শামুক জাতীয় জিনিস যদি না থাকতো, পৃথিবীতে যদি অন্যান্য প্রাণী না থাকতো, সেখান থেকে যে ওষুধগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রেই বলা রয়েছে। তো আয়ুর্বেদ ছাড়া কিছু সম্ভব নয়। আর এই যে সোরিয়াসিস রোগ, আমাদের দেখুন যে কুষ্ঠ রোগ বলে এক ধরনের রোগ আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে আলোচনা করা হয়। আমরা কুষ্ঠ মানে এখন ভাবি লেপ্রোসি নয়, কিন্তু কুষ্ঠ রোগ মানে হচ্ছে যে কোনো স্কিন রিলেটেড রোগ। আমাদের এই যে সাবজেক্টটা রয়েছে কুষ্ঠ রোগ, এর মধ্যে টোটাল 18 ধরনের স্কিন ডিজিজ সম্বন্ধে সেখানে আলোচনা করা রয়েছে, এবং সেটাকে ভাগ করা আছে এককুষ্ঠ এবং মহাকুষ্ঠ। এককুষ্ঠ বলা আছে 11টা, মহাকুষ্ঠ 7টা। সেই 11টা এককুষ্ঠর মধ্যে একটা হচ্ছে, এক ধরনের স্কিন ডিজিজ হচ্ছে আপনার এই সোরিয়াসিস। এছাড়াও রয়েছে ভিটিলিগো রয়েছে, এক্সিমা রয়েছে, ড্রাই এক্সিমা, ওয়েট এক্সিমা, রিংওয়ার্ম রয়েছে, হ্যাঁ, তারপর আপনার শীতপিত্ত রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তো আজকে যে আমি আলোচনা করছি সোরিয়াসিস, এটা কিন্তু খুব একটা মানে মারণ রোগ নয়। কি এই রোগটা হলে আমি মরে যাব, কিন্তু অন্তরে মরে যাব। অন্তরে মরে যাওয়া মানে কি, আমার রোগটা আমি যখন প্রেজেন্টেবল, আমাদের ম্যাডাম যে বললো, আমাদের যে স্কিন বা আমাদের চুল, এই দুটো হচ্ছে আমাদের মনের আয়না। তো এই দুটোর ওপরে যদি যখন আঘাত আসে, তখন কিন্তু অটোমেটিক্যালি মানুষরা রিজার্ভ হয়ে যায়, নিজের মধ্যে চলে আসে। কারণ যে সোরিয়াসিস রোগটা বলছি কি হয়, লাল 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 গোল 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 সারা গায়ে মাছের আঁশের মতো চামড়া উঠবে, ঝরে ঝরে পড়বে, শুকনো চামড়ার মতো চুলকাবে, দেখতে বাইরে থেকে দেখতে খারাপ লাগবে। আপনি অফিসে যাচ্ছেন, বাসে ট্রামে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, লোকে দেখলে ভাববে কি হয়েছে রে বাবা, একটু দূরে থাকি, যদি হাতে হাত লেগে গেলে হয়ে যায়। কিন্তু সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়। সোরিয়াসিস কখনো একজনের থেকে আরেকজন হতে পারে না। সোরিয়াসিস যদি সেকেন্ডারি ইনফেকশন যুক্ত সোরিয়াসিস হয়, মানে সোরিয়াসিস থেকে পরবর্তীকালে অন্য রোগ টার্নওভার করেছে, সেখানে কোনো ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, সেখান থেকে রস বেরোচ্ছে, সেই রস থেকে কিন্তু অন্য রোগ হতে পারে, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সোরিয়াসিস হবে না। তো মানুষ যেটা ভয় পায় কি সোরিয়াসিস ছোঁয়াচে, সোরিয়াসিস একদমই ছোঁয়াচে না। এইটা মেনলি কি, দেখতে খারাপ লাগা। এবার যখন আমাদের দেখতে খারাপ লাগছে, আমি এমনি বাসে উঠে বা অফিসে গিয়ে বুঝতে পারছি লোকটা আমায় দেখছে, তখনই কিন্তু আমার মনের মধ্যে শক্তিটা কমে যাচ্ছে, আমার যে পাওয়ার, আমার যে স্কিল, তখনই কিন্তু হাফ হয়ে যাচ্ছে। তো আমার সেখানে কার্যক্ষমতাটাও কমে যাচ্ছে। আয়ুর্বেদ বলে সোরিয়াসিস রোগের দুটো কারণ রয়েছে। মডার্ন সায়েন্স যে কারণটা আবিষ্কার করতে পারেনি, এখনো বলছে কি এটা আননোন কজ। সোরিয়াসিস কেন হচ্ছে এখনো আবিষ্কার করতে পারছে না। একটাই কজ দেখিয়েছে, এটা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলা হচ্ছে, কি অত্যধিক মানসিক দুশ্চিন্তা, চিন্তা ভাবনা থেকে এই রোগটা আসছে। কিন্তু আয়ুর্বেদ বলেছে সোরিয়াসিস রোগ কেন হয়েছে, এবং এই যে কারণটা আমরা আবিষ্কার করতে পেরেছি, আমরা করিনি, এটা বহু বছর পূর্বে হয়েছে। কারণটা যখন আয়ুর্বেদ আবিষ্কার করেছে, যখন কোনো রোগের কারণ আবিষ্কার হবে, তার ট্রিটমেন্টও একদম প্রপার হবে, সেটা আর রিল্যাপস করবে না, ফিরে আসবে না। আপনারা অন্যান্য প্যাথির ক্ষেত্রে দেখতে পারেন কি অনেক সময় মলম ব্যবহার করছেন, ওষুধ খাচ্ছেন, হ্যাঁ কমে গেল, আবার দেখছেন 2-3 মাস পরে বাড়তে থাকছে। আমাদের কাছে সোরিয়াসিস পেশেন্ট যখন ট্রিটমেন্ট আমরা নিই, আমরা যে কোনো রোগের ক্ষেত্রে বলছি, আমরা যখন পেশেন্টটাকে আমাদের আন্ডারে নিই, এরকমও বহু পেশেন্ট রয়েছে আমরা বলে দেখি না আমরা ট্রিটমেন্ট করব না, আমরা বুঝতে পারছি সেটা সম্ভব নয়। আমাদের এটা আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে সাধ্য রোগ, অসাধ্য রোগ। সাধ্য রোগ মানে সেইগুলো যেগুলো ট্রিটমেন্ট হয়, অসাধ্য রোগ মানে সেইগুলো যেগুলো ট্রিটমেন্ট হয় না। তো আপনার যদি সোরিয়াসিস থাকে, আপনি সাধ্যের মধ্যেও পড়তে পারেন, অসাধ্যের মধ্যেও পড়তে পারেন। সেটা কি ঠিক করবে? একজন ওয়েল কোয়ালিফাইড ডাক্তার ঠিক করবে। কি এটাকে কি আমরা সারাতে পারবো? এর কি সেকেন্ডারি কমপ্লেন অনেকগুলো হয়ে গেছে, এর সাথে কি অনেকগুলো রোগ জড়িয়ে গেছে, এটা কি আপনার শরীরে অনেক ছড়িয়ে গেছে, বা সোরিয়াটিক আর্থারাইটিসের মতো আকার ধারণ করেছে? সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিস হতেই পারে। তো সেখানে আমরা বলে দিই, প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই কি এটা আমরা পারবো না। কিন্তু আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আমরা আমাদের আন্ডারে নিই, তাদের মধ্যে 90% সাকসেস রেট আমি সোরিয়াসিসে দেখেছি। রিল্যাপস আর হচ্ছে না, হয়তো 10% সেরে গেছে, মাঝে মাঝে ফিরে আসে, কিন্তু 90% লোকের দেখেছি একবার সেরে যাওয়ার পরে তাদের আর দ্বিতীয়বার হচ্ছে না। তার একটাই কারণ, ওই যে আমি বললাম সোরিয়াসিস রোগের একটা কারণ রয়েছে। এটা কি? এটা মেইনলি কফ এবং রক্ত দোষ দূষিত হওয়ার জন্য এই রোগটা হচ্ছে। এবং এই কফ রোগের ট্রিটমেন্ট বা রক্ত দোষের ট্রিটমেন্ট সেটা কে করবে? সেটা আয়ুর্বেদ ছাড়া সম্ভব নয় তো, কারণ এটা তো অন্য কোনো শাস্ত্রে লেখা নেই এই দুটো দোষের ট্রিটমেন্ট কিভাবে করা হয়। তো কফ দোষের ট্রিটমেন্টটা করতে গেলে আমাদের যেরকম কিছু মেডিসিন রয়েছে, তার পাশাপাশি আমাদের পঞ্চকর্ম থেরাপি,
যেমন আগেকার দিনে বলা হতো না ব্রহ্মাস্ত্র, যখন কোনো অস্ত্রে কাজ হচ্ছে না ব্রহ্মাস্ত্র মারতে হবে, সেই পঞ্চকর্ম ট্রিটমেন্টটা হচ্ছে আয়ুর্বেদের ব্রহ্মাস্ত্র। যখন রোগ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ক্রনিক হয়ে যাচ্ছে, যখন হাতের বাইরে চলে যাচ্ছে, তখন পঞ্চকর্ম নিতেই হবে আপনাকে। এবং সেই ব্রহ্মাস্ত্রের মধ্যে একটা হচ্ছে ট্রিটমেন্ট রয়েছে বমন প্রক্রিয়া। পঞ্চকর্ম মানে হচ্ছে 5টা জিনিস: বমন, বিরেচন, বস্তি, শির বিরেচন, নস্য, রক্তমুক্ষণ। এখন একটু সুশ্রুত রক্তমুক্ষণ। এবার এই যে বমন প্রক্রিয়াটা যদি আমি প্রপারলি করতে পারি, তবেই কফকে আমরা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে পারবো, সমতার পজিশনে নিয়ে আসতে পারবো। এবং তখনই আমি দেখবো যে আমার সোরিয়াসিস রোগটা কমে যাচ্ছে আর দ্বিতীয়বার বাড়ছে না। এর পাশাপাশি আর কি বললাম, একটা রক্ত দোষ। রক্তটা কি, রক্ত যখন ভিসিয়েটেড হয়ে যায়, রক্ত যখন দূষিত হয়ে যায়, তখন কি তাকে আমরা পিউরিফাই করতে পারি? আমরা কি সারা শরীরে ফুটো করে রক্তটা বের করে দিয়ে আবার অন্য পাম্প দিয়ে লাগিয়ে রক্ত ভরে দিতে পারবো? পারবো না তো। আমরা ধরুন আমার বাড়ির একটা জল আপনি অ্যাকোরিয়াম করেছেন, অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রেখেছেন, সেখানে জলটা নোংরা হয়ে গেছে, আপনি কি বললেন, বাবা জলটা ফেলে দাও, আবার একটা নতুন জল দিয়ে দাও? সেটা করতে পারেন। কিন্তু রক্ত যখন দূষিত হয়ে যাবে, আপনি কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবেন না বা পিউরিফাই করতে পারবেন না। সেটা একমাত্র করতে পারবে আয়ুর্বেদ। রক্ত শোধন করার কিছু প্রক্রিয়া রয়েছে, যেমন তার মধ্যে পড়ে আমাদের রক্তমোক্ষণ। রক্তমোক্ষণ মানে কি, রক্তমোক্ষণের 3টে ভাগ রয়েছে। এই যে আমি বললাম না কি আমরা দোষ প্রিডমিনেন্ট হিসেবে ট্রিটমেন্ট করি, বায়ু দোষ বেশি আছে না কফ দোষ বেশি আছে না পিত্ত দোষ বেশি আছে, সেই অনুসারে। তো সেরকমই রক্তমোক্ষণ 3 ভাবে হয়। কফ দোষ তো ভিসিয়েটেড রয়েছে, তার সাথে কি কফ আবার রিলেটেড আছে, না পিত্ত আছে, না বাত আছে? যদি বায়ু হয় রক্তমোক্ষণের ক্ষেত্রে, সেখানে শৃঙ্গ দিয়ে আমরা রক্তমোক্ষণ করি। তারপরে কি আলাবু দিয়ে করি। কফ যদি ডবল কফ মানে কফ যদি খুব ভিসিয়েটেড থাকে, তখন আলাবু দিয়ে আমরা রক্তমোক্ষণ করি। এবং জলৌকা দিয়ে রক্তমোক্ষণ করি যদি আমরা পিত্ত দোষটা ভিসিয়েটেড থাকে। এখন অনেক জায়গায় শিরাভেদ করা হচ্ছে, কিন্তু শিরাভেদটা হয়তো মডার্নাইজ হয়েছে, এখন আয়ুর্বেদ অনেক ক্যাপসুল, অনেক ট্যাবলেট, অনেক ইঞ্জেকশন আছে, সেরকমই রক্তমোক্ষণটা হয়তো শিরাভেদে পরিণত হয়েছে। কিন্তু তাও আমি যদি প্রপারলি জলৌকা, শৃঙ্গ এবং আপনার আলাবু দিয়ে করি, তার ট্রিটমেন্টের রেজাল্টটা ভালো। আপনি ফোনটা নিন, আমি একদম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। স্যার কিন্তু বললেন সোরিয়াসিসের সংখ্যা বাড়ছে, পরিসংখ্যানটা বাড়ছে, অর্থাৎ রোগীর পরিমাণ বাড়ছে, রোগের প্রবণতা বাড়ছে। সেখানে সচেতন হন। আপনার সমস্যা না থাকলেও রোগটা নিয়ে একটুখানি জ্ঞান সঞ্চয় করে রাখুন, যাতে আপনি নিজেকে, নিজের পরিবারকে বা নিজের প্রিয়জনকে বাঁচিয়ে রাখতে পারেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি আমতা থেকে অশোক দে বলছি। অশোক দে, বয়স কত অশোক বাবু? 42। কি সমস্যা হচ্ছে আপনার? আমার সমস্যা বলতে এই গরমের সময় ঠান্ডা জল খেলে দাঁতে ব্যথা হয়, দাঁতের গোড়াগুলো। আচ্ছা, বেশ। তো ওইটা নিয়ে একটু ডাক্তারের কাছে জানতে চাইছি। স্যার বলছেন কোনো দাঁতের ডাক্তারবাবুকে দেখাননি এর জন্য? না, দেখাইনি এখনো। কবে দেখাবেন? পরের বছরে? না, ওইটা আপনাদের প্রোগ্রাম দেখতে দেখতে ওটা মনে পড়ে গেল। ব্যথা কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল মাস 2 মতো হচ্ছে। তো দাঁতের দেখাতে হবে তো, সেন্সিটিভিটি চলে এসছে। আপনার উপরে যে দাঁতের প্রলেপটা রয়েছে ওটা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাওয়ার ফলে নার্ভ রুট গুলো ওপেন হয়ে গেছে, যার ফলে এখন ঠান্ডা খেলে শিরশির করছে, এরপর 2 দিন পরে দেখবেন চা খেলেও শিরশির করবে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি। তো এই যে ডেন্টাল যে সমস্যাটা, আমাদের 2 ধরনের ট্রিটমেন্ট আয়ুর্বেদে বলে এই দাঁতের ট্রিটমেন্টের জন্য। মেডিসিন তো রয়েছে, তার সাথে কবল এবং গন্ডুস, এই দুটো চিকিৎসা রয়েছে। কবল গন্ডুস ট্রিটমেন্ট হচ্ছে, কবল মানে হচ্ছে কিছু হার্বস দিয়ে এমন একটা প্রিপারেশন করে দেওয়া হবে, সেটা মুখের মধ্যে নেবে, বারবার নেবে, কুলকুচি করবে, ফেলে দেবে। এবং গন্ডুস মানে কি, একটা পেস্টের মতো বানিয়ে দেওয়া হয়, যেটা মুখের মধ্যে আধ ঘন্টা ধারণ করবে, তারপরে সেটা ফেলবে। এই দুটো ট্রিটমেন্ট হচ্ছে আমাদের মুখের ওরাল হয়তো আলসার আছে, বা স্নেকট্যাক আলসার রয়েছে, বা অ্যাথ্রাক্স আলসার রয়েছে, বা জিঞ্জিভাইটিস রয়েছে, বা এই ধরনের সেন্সিটিভিটি রয়েছে, তো সেখানে খুব ভালো কাজ করে। এবং তার পাশাপাশি কিছু মেডিসিন রয়েছে। এবার আপনার যদি দেখা যায় সেই আপনার দাঁতের উপরের প্রলেপটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, পুরো নার্ভ রুট ওপেন হয়ে গেছে, সেখানে কিন্তু আয়ুর্বেদ কিছু করতে পারবে না। তখন একটা ডেন্টাল সার্জনকে দেখাতে হবে, ওখানে রুট ক্যানাল করে ওখানে ক্যাপিং করা হবে। ক্যাপিং করলে কি তখন আপনার এই শিরশিরটা কমে যাবে। কিন্তু আপনি এটাকে অবহেলা করবেন না। 2 মাস ধরে হচ্ছেন বললে, এরপরে দেখবেন 1 বছর হয়ে গেছে, তখন আর কিছু পাচ্ছেন না। ওই দাঁত ধরে, দাঁতের ব্যথা ভয়ঙ্কর ব্যথা, যে একবার পায় সে সারা জীবন মনে রাখে। তো আপনাকে যদি ভালো থাকতে হয়, আপনি আয়ুর্বেদ যদি ভরসা করেন, আয়ুর্বেদে যদি চান আসতে, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। কারণ এটা আরো সময় চলে গেলে, যখন 6-7 মাস হয়ে যাবে, তখন কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে এটা ঠিক হবে না। তখন ওই জিনিসটা রেগুলার করবে, কারণ আপনি খাবার খাচ্ছেন, আপনি জল খাচ্ছেন, রেগুলার ওই জিনিসটা কিন্তু ওয়াশ হচ্ছে, দাঁত মাজছেন বা অন্য কিছু খাচ্ছেন, তো ওই জায়গাটা সবসময় আঘাত লাগছে এবং ক্ষয়তে থাকছে। যেমন জল এসে বারবার একটা পাথরে লাগলে পাথর অটোমেটিক ক্ষয়ে যায়,
সমুদ্রের ধারে একটা পাথর রেখে দেবেন, রেগুলার ওই ঢেউ আসবে, দেখবেন পাথর অটোমেটিক ক্ষইবে। সেরকম দাঁতেরও ব্যাপার, আমরা যে কুলকুচি করছি, চা খাচ্ছি, ওই দাঁতের ওপরে তো আঘাত লাগছে, তো ওটা রেগুলার ক্ষইছে, সেই খাওয়াটা আটকাতে হবে। তো আয়ুর্বেদ যদি আপনি করতে চান, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, আমতায় বাড়ি, হাওড়ার যে কোনো একটা চেম্বারে চলে আসবেন, বাল্টিকুড়ি বা আমাদের শিবপুরে চলে আসবেন, দেখিয়ে নিন। আর যদি আরো সময় নষ্ট করুন, তখন কিন্তু হাতের বাইরে চলে যাবে, ট্রিটমেন্ট প্রসিডিওরও বেড়ে যাবে। একদম, এই জন্যই বোধহয় আমরা বলি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। শুধু দাঁত কেন, আপনার প্রত্যেকটা অর্গানের মর্ম বুঝতে হবে, সেটা ভালো থাকতে থাকতে আপনাকে তার সম্বন্ধে ভাবতে হবে। সে যেন বিন্দু মাত্র অসুস্থ না হয়, তার যেন বিন্দু মাত্র সমস্যা না হয়, সেদিকে নজর আপনাকেই রাখতে হবে। আজকে স্কিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, আমরা সোরিয়াসিস নিয়ে আলোচনা করছি। স্যার নিশ্চয়ই বলবেন যে স্যার সময় ভীষণ সংক্ষিপ্ত, তাও সোরিয়াটিক আর্থারাইটিসও হয়ে যায়। কেন হয়? ওই যে দাঁত থাকতে যেরকম দাঁতের মর্ম বুঝলেন না, স্কিন ভালো থাকতে থাকতে আপনি স্কিনের মর্মটাও কিন্তু বুঝলেন না। স্যার এরকম পেশেন্টও তো প্রচুর আসে যে সোরিয়াটিক আর্থারাইটিস হয়ে গেল। সব বিষয়ে একটু শুনবো যে ট্রিটমেন্ট আছে এনবিপিতে এবং ভালো হবে মানুষ, তাই তো? একদমই, কারণ আমি সবসময় বলি যে কোনো রোগ, কারণ ক্রনিক ক্রিটিক্যাল রোগের কোনো ব্যাধিতে কোনো চিকিৎসা হয় বলে আমার তো মনে হয় না, হলে খুব ভালো। আপনি অ্যাকিউট কন্ডিশন হয়েছেন, স্ট্রোক হয়েছে, আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, আপনার ইমিডিয়েট অপারেশন করতে হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে, তো আপনি যান, আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করুন, কারণ ওইটা না করলে আপনার উপায় নেই। কিন্তু ক্রনিক ক্রিটিক্যাল যে রোগগুলো, ক্রনিক ক্রিটিক্যাল মানে কি, আপনার দীর্ঘদিন ধরে চলছে, যে দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা থেকে সিএলডি হয়েছে, দীর্ঘদিন ধরে সুগার প্রেশার থেকে আপনার সিকেডি হয়েছে, দীর্ঘদিনের সোরিয়াসিস সমস্যা, আপনি বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, রাজ্যের ভেতরে রাজ্যের বাইরে, কোনো উপকার পাননি। তো সেই সমস্ত রোগের ক্ষেত্রে বলছি, দীর্ঘদিন ধরে আপনার পেটের সমস্যা, কোলাইটিস রয়েছে, আলসারেটিভ কোলাইটিস যেটা বলা হয়, মাঝে মাঝে কালো পায়খানা হয়, পাইলস ফিশার ফিস্টুলার মতো সমস্যা, মোটর নিউরন ডিজিজ, মাসকুলার ডিস্ট্রফি, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, এই যে সমস্যাগুলো, যেগুলোর ট্রিটমেন্ট আপনি কোথাও পাচ্ছেন না, আয়ুর্বেদ কিন্তু আপনাকে কিছুটা হলেও আশার আলো দেখাবে, ভালো করবে এবং সুস্থ করবে। আপনি তো এতদিন নষ্ট করেছেন, 10 বছর, 15 বছর, 20 বছর, তো সেখানে তো 1% হলেও আপনি তো উপকার পাননি। দেখেছেন দিনের পর দিন ডিটোরিয়েট হতে থেকেছে পেশেন্ট। কিন্তু আয়ুর্বেদের হাত ধরলে সোরিয়াসিস কেন, আমি যে সমস্ত রোগগুলোর কথা বললাম, এই নার্ভের সমস্যা, মাংসপেশির সমস্যা বা এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, প্রত্যেকটার কিন্তু একটা সুফল রাস্তা আপনি পাবেন। আপনারা নিজেরাই বলবেন 1-2 মাস পরে, ডাক্তারবাবু আপনাদের কাছে আগে যদি আসতাম হয়তো অনেক ভালো হতো বা আমার পেশেন্ট অনেক উপকার পেত। তো আমি বলছি, যে সময় রোগ ধরা পড়বে, সুগার, আমরা মাঝে মাঝে সুগার নিয়ে আলোচনা করি, দীর্ঘ 20-25 বছর পরে এসে হাজির, ডাক্তারবাবু আমার সুগার না 500 হয়ে গেছে। আরে বাবা, যখন ধরা পড়েছিল তখন এলে তো আরো ভালো হতো। আজকে 25 বছর পরে এসে আপনি বলছেন আমার সুগার 500 হয়ে গেছে, তখন আপনার চোখে দেখতে অসুবিধে হচ্ছে, কিডনির সমস্যা চলে এসছে, হাত পায়ে জ্বালা জ্বালা করছে, ঝিনঝিন করছে, পায়ে ভারী ভাব, জুতো ঢোকাতে পারছেন না, হাঁটতে পারছেন না, বাথরুমে বারবার উঠতে হচ্ছে। তো এই সমস্যাগুলো তো আরো জুড়ে যাচ্ছে, চিকিৎসাটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যে কোনো ক্রনিক ক্রিটিক্যাল ডিজিজ যখনই আপনি দেখছেন আমার হচ্ছে, আপনি ভালো আয়ুর্বেদিক চিকিৎসায় যোগাযোগ করুন, বা এনবিপি ওয়ান অফ দেম। আজকে আমাদের এশিয়ায়, পূর্ব এশিয়ায় একটা মানে এক নম্বর বলা, 1-2-3-এর মধ্যে একটা 1 নম্বরে থাকবে। সেখানে বিভিন্ন কোয়ালিফাইড ডাক্তারবাবুরা রয়েছেন যারা এই ধরনের রোগ নিয়ে ঘাঁটছেন। আজকে আমাদের এতগুলো চেম্বার, এত জায়গায় যেতে হচ্ছে, তার একটাই কারণ তারা চাইছেন, তারা বলছেন ডাক্তার এই জায়গায় এলেও ভালো হয়। আজকে আরো 5-6টা জায়গায় আমাদের চেম্বার চালু হবে, সেখানে আমাদের দেখা হচ্ছে ম্যান পাওয়ারের দরকার রয়েছে, আরো ডাক্তারবাবুর দরকার রয়েছে, আরো স্টাফের দরকার রয়েছে। ডাক্তারবাবু মানে কি ওয়েল কোয়ালিফাইড ডক্টর দরকার রয়েছে, স্টাফ মানে কি ওয়েল কোয়ালিফাইড স্টাফের দরকার রয়েছে। তো সেগুলো ব্যবস্থা করছি, সেগুলো আরো চালু হবে, আমাদের আরো সেন্টার বাড়বে। তার একটাই কারণ কি, মানুষ আমাদের কাছে এসে উপকার পাচ্ছে, তার জন্যই কিন্তু আমাদের এত সেন্টারের বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন। একদম, এত মানুষ উপকৃত, তার মধ্যে কি আপনি বা আপনার পরিবারের মানুষ রয়েছে? যদি থাকে তো ভেরি গুড, আর যদি এখনো না থাকে তাহলে বলবো যে যোগাযোগ করুন না। যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, সুন্দর থাকতে চান, কনফিডেন্স বাড়াতে চান, তাহলে যোগাযোগ করতে হবে এনবিপি এর সাথে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সন্দীপ নন্দী বলছি। কোথা থেকে বলছেন সন্দীপ বাবু? সল্টলেক থেকে বলছি। সল্টলেক থেকে বলছেন, কি সমস্যা বলুন একটু। সমস্যা হয়েছে, আমার না পা একবার পড়ে গিয়ে পা মুচকে গিয়েছিল। আচ্ছা, তখন এক্সরে করেছিলাম, তখন ঠিকঠাকই ছিল, তখন ব্যান্ডেজ করে মোটামুটি ঠিকঠাক হয়েছে। এখন প্রায় 5-6 বছর হয়ে গেছে। ওই জায়গা না আবার একটু চোট লেগেছিল। দিন দেখছি মানে খুব হাঁটা চলা, ওই জায়গা খুব ফুলে যাচ্ছে আর খুব প্রেশার দিলে যন্ত্রণা করছে। আচ্ছা, ওয়েট কি আপনার মোটামুটি হাইটের তুলনায় ঠিক রয়েছে না বেশি আছে, ওভারওয়েট রয়েছে? তো একটু হেলদি আছি, মানে খুব না, মানে আচ্ছা, পায়ের কোন জায়গাটা চোট লেগেছিল? গোড়ালিতে। গোড়ালিতে। এখন কি আর কোনো এক্সরে করিয়েছেন? না না, এর মধ্যে এক্সরে করায়নি।
আচ্ছা, ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা রয়েছে? না তো তখন তো এসব চেক আপ করিনি, কারণ এই রিসেন্ট আমার 15 দিন ধরে ব্যথা, কারণ পুরোনো জায়গার ব্যথা তো। তাই আমি এমনি আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম, তো দেখতেই তো আপনার ফোনটা করলাম। আচ্ছা, বয়স কত এখন মোটামুটি? 43। 43। দু একটা সমস্যা হতে পারে কি, একটা পূর্বের চোট থেকে একটা এটা সমস্যাটা আসতে পারে, বা ইউরিক অ্যাসিড থেকেও আসতে পারে। আপনাকে আমি বলছি, আপনি টিভিতে শুনুন কি করলে ভালো হয়, আমি বলে দিচ্ছি। তো এই যে আমরা মাঝে মাঝেই পাই কি, আমার অনেক দিন আগে কোমরে চোট লেগেছে, বা অনেক দিন আগে হাঁটুতে চোট লেগেছে, অনেক দিন আগে আমার গোড়ালিতে চোট লেগেছে, সেখান থেকে একটা আর্থারাইটিক চেঞ্জ আসেই। এবং ওনার ক্ষেত্রে কি হয়েছে, আবার ওই জায়গাটা চোট লেগেছে, তো সেই জন্যই জায়গাটা ফুলে যাচ্ছে এবং ব্যথা হচ্ছে। ওখানে কোনো না কোনো সমস্যা রয়েছে। আপনি একটা এক্স রে করুন, আর একটা সিআরপি আর একটা ইউরিক অ্যাসিড, এই দুটো টেস্ট করান। ব্লাডের দুটো টেস্ট, সিআরপি আর হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড, এই দুটো টেস্ট করান। টেস্ট করিয়ে দেখুন রিপোর্টগুলো কেমন আছে। যদি রিপোর্ট ভালো থাকে তাহলে ক্রেপ ব্যান্ডেজ পরবেন এবং ঠান্ডা ঠান্ডা একটু চেক নেন। আইস প্যাক যেটা বলে, আইস প্যাকটা ওই জায়গাটায় দিন। দেখবেন যদি 2-3 দিনের মধ্যে কমে যায় খুব ভালো, বা রিপোর্টগুলো ভালো হলে খুব ভালো। যদি রিপোর্টে কোনো সমস্যা পান তাহলে একবার আমাদের সাথে এসে যোগাযোগ করুন। সল্টলেক থেকে আমাদের মধ্যমগ্রাম চেম্বার একদম নিয়ার রয়েছে। একটু চেষ্টা করবেন এখন হাঁটা চলাটা কম করার, বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার, বা বেশিক্ষণ পা ঝুলিয়ে রাখবেন না, পাটা আপলিফট করে রাখবেন, তুলে রাখবেন। তো এইগুলো একটু মেনটেন করে চলুন। আইস প্যাক দিন, বা একটু কেপ ব্যান্ডেজ বেঁধে রাখুন, হাঁটা চলাটা কম করুন। যদি কোনো অ্যান্টি ইনফ্লামেটরি কোনো অয়েন্টমেন্ট বা স্প্রে থাকে সেটা ইউজ করুন। করে যদি দেখছেন কি কমে গেল, খুব ভালো, তাহলে আর আসার দরকার নেই। যদি দেখছেন না কমছে না, এটা আপনাকে জ্বালাতন দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করুন। আয়ুর্বেদে ট্রিটমেন্ট হয় এই ধরনের সমস্যা, এবং তার সাথে সাথে একটা অ্যাঙ্কেল জয়েন্টের এক্স রে, এপিল্যাটারাল এবং ব্লাডের দুটো রিপোর্ট, ইউরিক অ্যাসিড এবং সিআরপি, এই দুটো করিয়ে নেবেন। একদম সবটা করিয়ে নিতে হবে, কারণ আমরা বলি না যে নিজেকে না ভালোবাসে সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। তাই আপনি নিজেকে ভালোবাসেন, তো নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনার এই ইচ্ছাকে একেবারে বা এই মনস্কামনাকে পূর্ণ করবে কিন্তু আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা। ঝাড়গ্রামে আমাদের চেম্বার আছে, নিশ্চয়ই জানেন, এবং সেখানে কিন্তু পেয়ে যান ডক্টর এই হালদারকে। একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এই হালদারকে পাচ্ছেন। আসানসোলে আমাদের প্রত্যেক মাসে চেম্বার হয়, আমাদের ডিরেক্টর স্যার থাকেন ডক্টর বি শর্মা। একটু যোগাযোগ করবেন, ফোন করবেন একটু যারা আসানসোলে যোগাযোগ করতে চাইছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই বহরমপুর এবং কৃষ্ণনগরের চেম্বার। পরপর দুটি চেম্বার থাকে এবং দুটি চেম্বারে কিন্তু থাকেন ডক্টর এ হালদার। আমাদের দুর্গাপুর চেম্বারে এবার কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা, কাকদ্বীপে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়া থাকবেন এবং হেডিয়ায় থাকবেন ডক্টর এ হালদার। পেয়ে যাচ্ছেন রামনগর আমাদের নতুন চেম্বার, এবং রামনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন মেচেদায় আমাদের চেম্বার, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। মেদিনীপুর চেম্বার রয়েছে, মেদিনীপুর চেম্বার একেবারে বিদ্যাপুর স্টেশনের কাছে, এটিও একটি নতুন চেম্বার, এখানে ডক্টর বি শর্মাকে আপনারা পাবেন। মালদায় পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আমাদের আসামে 3টে সেন্টার রয়েছে, গুয়াহাটি রয়েছে, শিলচর রয়েছে, ডিব্রুগড় রয়েছে। গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ত্রিপুরার আগরতলাতে আমাদের কিন্তু চেম্বার হয়, এবং সেখানে একবার ডক্টর এন ভট্টাচার্য এবং একবার অবশ্যই ডক্টর বি শর্মা থাকেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই জেনে নেবেন যে এবার কে থাকছেন। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুর চেম্বার, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এছাড়াও চেম্বার কিন্তু আমাদের রয়েছে মধ্যমগ্রামে রয়েছে, ল্যান্সটাউন হাজরাতে রয়েছে, শিশুমঙ্গল হসপিটালের একেবারে পাশে যেটি, এছাড়া হাতিবাগানে রয়েছে চেম্বার। অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের খিদিরপুরে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। আর এছাড়া চেম্বার পাচ্ছেন আমাদের দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন 9830235527 বা 37 এই নাম্বারে। সময় সংক্ষিপ্ত, বন্ধুর সঙ্গে কথা বলবো, তারপরে সময় থাকলে আলোচনা আবারও ফিরবো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি পুতুল হালদার বলছিলাম। কোথা থেকে? আমি রামনগর থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন। বয়স কত? বয়স 32। 32। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে মানে আমার এক সাইডটা পুরো মানে চুলে সাইডটা পুরো উঠে গেছে অনেকটা, মানে ডান দিকটাতে। ডান দিকে কি হয়েছে?
চুলটা মানে ডান দিকের মাথার চুলগুলো অনেকটাই উঠে গেছে। বাঁ দিকেরটা আছে? হ্যাঁ, বাঁ সাইডটা দেখা যাচ্ছে মানে কিছুটা আছে, কিন্তু ডান সাইড আস্তে আস্তে করে অনেকটাই উঠে গেছে। বয়স কত এখন? 32। 32। বাড়িতে কারুর রয়েছে এরকম চুল পড়ার সমস্যা, বাবা দাদু বা কারুর? আর যেটুকু আমাদের সব টাকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কবে থেকে হচ্ছে আপনার? কবে থেকে হচ্ছে বলতে মানে অনেকদিন থেকে অল্প অল্প করে, আমি তো এতটা খেয়াল দিইনি, অল্প অল্প করতে করতে আজ এতটাই উঠে গেছে। না, এটা 5 মাস 6 মাস বা 1 বছর ধরে এটা লক্ষ্য করছেন? কতদিন ধরে মোটামুটি? লক্ষ্য করতে আমি ভেবেছি যে বয়সের কালে গেলে একটু অল্প অল্প হতে হবে, তো সেগুলো উঠতে উঠতে এসে দেখতে পাচ্ছি। আচ্ছা, চুলটা পাতলা না ঘন? আগে ঘন ছিল, খুবই ঘন ছিল, তখন কাজ মানে ইয়ে করতে পারতো না, কিন্তু এখন দেখতে পাচ্ছি পাতলা হয়ে গেছে। আচ্ছা, বাইক চালাতে হয় না? না, বাইক চালাতে হয় না। ঠিক আছে, আমি টিভিতে যেগুলো বলছি মন দিয়ে শুনুন, আপনি দেখবেন ভালো থাকবেন। তো মেনলি আগের একটা ফোন এসেছিল অ্যালোপেশিয়া খালিত্ব নিয়ে, যেটা চুল পড়ে যাওয়া, এনার ক্ষেত্রেও সেম সমস্যাটা রয়েছে এবং ডায়মন্ড হারবার থেকে ফোন করছেন। আজকে সময়টা অনেকটাই কমে এসছে, তবুও আপনাকে বলছি আমাদেরই এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে একটা আমাদের সিস্টার কনসার্ন রয়েছে, যেটা হচ্ছে লা এলিগেন্স। সেটা কিন্তু আমাদের তৈরি করার একটাই মোটো কি, বিভিন্ন ধরনের পেশেন্ট রয়েছে যারা হেয়ার এবং স্কিনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসেন কি ডাক্তারবাবু আমাদের অ্যান্টি এজিং কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা, বা আপনার রিঙ্কেলস পড়ে যাচ্ছে, বা অনেক হিটসুইজম রয়েছে, অনেকের গালে লোম রয়েছে মেয়েদের, এবং এই ধরনের অ্যালোপেশিয়ার সমস্যা বা গ্রেইং অফ হেয়ার। তো এই সমস্যাগুলোর জন্য আমরা একটা আলাদা ডিভিশনই করেছি, যেটা লা এলিগেন্স। সেখানে ওয়েল কোয়ালিফাইড ডক্টর রয়েছে, ট্রেনার রয়েছে এবং স্টাফ রয়েছে, সাপোর্টিং স্টাফ, যেখানে এলে কিন্তু এই ধরনের চুল পড়ার সমস্যা থেকে আপনি কিন্তু অবশ্যই ভালো হতে পারেন। তো আপনার বয়স যখন এত কম, আপনি আর দেরি করছেন কেন? প্রশ্ন হচ্ছে আমার এটাই আপনাদের কাছে, কি আপনারা ফোন করে জিজ্ঞাসা করছেন কি আমার এই সমস্যা, আপনি দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন। যারা আজকে আমার প্রোগ্রাম দেখলেন, 2 বছর পরে গিয়ে দেখবেন আরো সমস্যাটা বেড়ে গেছে, হয়তো তখন ফোন করে আমাদের কাছে আসবেন, কিন্তু আজকের দিনে এলে আপনার কিন্তু সমস্যাটা এতটা বাড়বে না, বা আপনার এই সমস্যা থেকে আপনি তাড়াতাড়ি মুক্তি পাবেন। তো আপনাকেও আমি বলবো অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে, কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে এবং লা এলিগেন্সে কিছু স্পেশাল ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমরা হেয়ারের ক্ষেত্রে দিয়ে থাকি। আপনি একবার আমাদের আমতলা চেম্বারে এসে যোগাযোগ করুন, যেটা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের আমতলা চেম্বারে আমাদের ডাইরেক্টর স্যার থাকেন বা অন্যান্য ডাক্তাররা যান। তো একবার এসে আমাদের আমতলা চেম্বারে যোগাযোগ করুন, দেখবেন কিছু মেডিসিন ওনারা দেবেন, সেগুলো খাওয়া চালু করবেন, এবং যে থেরাপিটার কথা বললাম ওটাও আপনি ওখানে গিয়ে বলবেন কি ডাক্তারবাবু প্রোগ্রামে বলছিলেন এক ধরনের থেরাপি নেওয়ার জন্য, তো সেটাও আপনি জিজ্ঞেস করবেন। অবশ্যই দেখবেন আপনার এই চুল পড়ার সমস্যা থেকে আপনি ভালো থাকবেন এবং আপনার রিগ্রোথ হবে আবার হেয়ারের। আপনি আসুন, দেখান, অবশ্যই ভালো থাকবেন। একদম, আমরা তো বারবার বলছি আপনার স্কিন হোক বা আপনার হেয়ার হোক, তার নিয়ে কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আলাদা ভাবনা চিন্তা ভাবনা করেছেন এবং আলাদা চিন্তা ভাবনার রূপও কিন্তু তারা দিতে পেরেছেন। প্রচুর মানুষ আসছেন, ট্রিটমেন্ট করছেন, ভালো আছেন। আজকে সময় একেবারে হাতে নেই, শুধু যেতে যেতে শুনবো যে স্যার যে কোনো সোরিয়াসিস তো বটে, অন্যান্য স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের সম্পূর্ণ সমাধান আমরা পাচ্ছি এনবিপিতে এলে। একদম, সোরিয়াসিস কেন, ভিটিলিগো হতে পারে, এক্সিমা হতে পারে, আমি বললাম যেগুলো, আর্টিকেরিয়া হতে পারে, রিং ওয়ার্ম হতে পারে, আপনার যে কোনো অ্যালার্জিক কন্ডিশন হতে পারে, অ্যালার্জি লাল লাল ঘামাচির মতো বেরিয়ে যাচ্ছে, তো যে কোনো আপনার সমস্যা হতে পারে, স্কিন রিলেটেড সমস্যা, তার কিন্তু চোখ বন্ধ করে ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে আপনারা পাবেন। এবং আর একটা কথাও বলে দিই, আয়ুর্বেদ ছাড়া কিন্তু ক্রনিক রোগের ট্রিটমেন্ট আপনারা কোথাও পাবেন না। আপনারা হয়তো স্যাটিসফাইড হবেন, 2 দিনের জন্য হবেন, 1 বছরের জন্য হবেন, 2 বছরের মাথায় গিয়ে ভাববেন রোগটা আরো বেড়ে গেল। তো আয়ুর্বেদের হাত ধরুন এবং রোগটাকে গোড়া থেকে নির্মূল করুন। সেটা যে কোনো রোগ হোক, আপনার স্কিনের রোগ হতে পারে, কিডনির রোগ হতে পারে, লিভারের রোগ হতে পারে, তো যে কোনো ধরনের সমস্যার জন্য আয়ুর্বেদ কিন্তু দা বেস্ট। এবং স্কিনের জন্য বিশেষ করে যারা সোরিয়াসিসে ভোগেন, আমি আজকে প্রোগ্রামটা এই জন্যই করছিলাম কি সোরিয়াসিস রোগীরা অনেকটা হীনমন্যতায় পড়ে যান, সেই হীনমন্যতাটা আপনাদের কাটাতে হবে, মনের মধ্যে খুশি আনতে হবে এবং মনকে স্ট্রং করতে হবে কি আমি ভালো হতে পারি। হতে গেলে কোথায় যেতে হবে? এনবিপিতে যেতে হবে। এটা মাথায় রাখুন, আসুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম, কে কি বললো আপনার রোগ নিয়ে কোনো রকম তোয়াক্কা করবেন না, শুনবেন শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকদের কথা, তাহলেই কিন্তু তাড়াতাড়ি আপনি সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও এই ধরনের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে, নমস্কার।